আদিবাসী ও কৃষক বিদ্রোহের ওপর আজ আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে ইংরেজদের আধিপত্য কায়েমের সাথে সাথে বাংলা তথা সারা ভারতবর্ষে যে কৃষক বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা সিলেবাস শেষ করার পর আমাদের যে 4 নম্বরের প্রশ্ন থাকে 7-8 লাইনে লিখতে হয়, কখনো টিকা, কখনো প্রশ্নের আকারে। এবং ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের উপর, প্রথম অধ্যায় থেকে আসবে না 4 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ এই ধরনের প্রশ্ন আলোচনা করেছি। যে ধরনের প্রশ্ন আমরা বড় বড় আকারে করেছি সেখান থেকেও 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। স্বাভাবিকভাবে দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরের যে প্রশ্ন আসে তার উপর আলোচনা আমরা শেষ করার পর আজ তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব আদিবাসী এবং কৃষক বিদ্রোহের উপর। পটভূমি হিসেবে আমরা একটু আলোচনা করে নিই যে এদেশে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে এলো। ব্যবসা বাণিজ্য করার মধ্যে দিয়ে তারা এদেশের শাসকে পরিণত হলো। পোহালে সরোবরে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। যারা একদিন ব্যবসা বাণিজ্য করার জন্যে ভারতবর্ষে এলো তারাই কালক্রমে এদেশের শাসক শ্রেণীতে পরিণত হল। স্বাভাবিকভাবেই ভারতবর্ষ হলো পরাধীন, আমরা হলাম ইংরেজদের উপনিবেশে। এই ঔপনিবেশিক সরকার তারা ভারতের প্রচলিত ভাবনা চিন্তা, বিভিন্ন ক্ষেত্রকে পরিবর্তন করতে শুরু করেছিল। যুগের নিয়মে পরিবর্তন আসবে, স্বাভাবিক। পরিবর্তনই হলো যুগধর্ম, পরিবর্তনই হলো গতিশীলতা। স্বাভাবিকভাবে যে ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে প্রচলিত ছিল, সেই পুরানো চিন্তা ভাবনা ধ্যান ধারণার বিকল্প হচ্ছে তার সংশোধন, তার পরিবর্তন। এদেশে ইংরেজদের আধিপত্য কায়েম হওয়ার সাথে সাথেই তারা সেই পরিবর্তনের সূচনা করল। তবে পরিবর্তনের মূলে উপনিবেশের স্বার্থ যুক্ত ছিল না, স্বার্থ যুক্ত ছিল ঔপনিবেশিক রাষ্ট্র তথা ইংল্যান্ডে। যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ পরবর্তীকালে ইংরেজরা যা যা করেছে ভারতবর্ষে সবটাই করেছে ঔপনিবেশিক রাষ্ট্রের স্বার্থে। ভারতবর্ষকে দীর্ঘমেয়াদী শোষণের ক্ষেত্ররূপে কিভাবে দেশের ধনসম্পদ ইংল্যান্ডে নিয়ে যাওয়া যায় সেই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। আর এই ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যেহেতু ইংরেজরা পরিবর্তন করতে শুরু করে, স্বাভাবিক কারণেই দীর্ঘদিনের প্রচলিত ভাবনা চিন্তা এবং ব্যবস্থাপনার পরিবর্তন যখন শুরু হলো, সেই পরিবর্তন যেহেতু
ঔপনিবেশিক রাষ্ট্রের কায়েমি স্বার্থের দ্বারা পরিচালিত। তাই এদেশের সাধারণ মানুষ, কৃষক সমাজ তারা গর্জে উঠল, বিদ্রোহ করলো, আন্দোলন করল। সুতরাং আমরা বলতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা কাল থেকেই যে পরিবর্তন তারা করেছিল, সেই পরিবর্তন এদেশের কৃষক সমাজকে, আদিবাসীকে, উপজাতি শ্রেণীর মানুষকে কখনো খুশি করতে পারেনি। যার ফলে সেই আদিবাসী উপজাতি শ্রেণীর মানুষ যারা সহজ সরলভাবে জীবনযাপন কাটাতো, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিতে না পারার কারণে তারা বিদ্রোহ শুরু করে। আমরা অনেক বিদ্রোহ করেছি। আমরা অনলাইন ক্লাসে বিংশ শতকের শেষ লগ্ন পর্যন্ত বিভিন্ন ধরনের কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বরের যে প্রশ্ন, যেগুলি 7-8 লাইনের মধ্যে লিখতে হয়, সেই ধরনের আলোচনাই করব। যেটা বলছিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা লগ্ন থেকেই আদিবাসী, উপজাতি, কৃষকরা আন্দোলন শুরু করে, বিদ্রোহ শুরু করে। আমরা দেখেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, রংপুরের বিদ্রোহ, সন্দ্বীপের বিদ্রোহ, পাবনার বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন। এই যে কৃষক আন্দোলন, এই কৃষক আন্দোলনের মধ্যে কিছু সাধারণ কারণ আছে। আঞ্চলিক আন্দোলন অনুযায়ী সেই কারণের মধ্যে কিছুটা তারতম্য ঘটতে পারে, কিন্তু কৃষক আন্দোলনের কারণের মূল ভিত্তি হিসেবে কিছু সাধারণ কারণ আছে। যেমন আমরা ভূগোলে পড়েছি, দুর্গাপুরে লোহা ইস্পাত শিল্প গড়ে উঠল কেন? আহমেদাবাদে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? এই যে প্রশ্ন, তার উত্তর দিতে গেলে আমরা বেশ কিছু কারণ দেখি যেগুলো মূলত সাধারণ কারণ। ঠিক সেই রকম এই সমস্ত কৃষক আন্দোলনগুলির মধ্যেও বেশ কিছু সাধারণ কারণ ছিল। সেই সাধারণ কারণগুলি হচ্ছে সমস্ত কৃষক বিদ্রোহের মূলে অন্যতম সাধারণ কারণ। সেই কারণগুলো নিয়েই আমাদের মূল আলোচনা। আমরা জানি যে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে যে দেওয়ানি লাভ করল, দেওয়ানি লাভ কথাটির অর্থ হলো ভূমি রাজস্ব আদায়ের অধিকার। একটা দেশ তার অর্থনীতিকে, তার রাজকোষকে, রাষ্ট্রীয় তহবিলকে পরিপূর্ণ করে যে ভূমি রাজস্বের মধ্যে দিয়ে। বাংলা, বিহার, উড়িষ্যার ভূমি রাজস্ব আদায়ের অধিকার পেয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে। স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রাহক হিসেবে রাজস্ব তুলে আনার ক্ষেত্রে যাদের দায়িত্ব দিয়েছিল, তারা সহ যে সমস্ত ইজারাদার যারা খাজনা এবং রাজস্ব আদায়ের অধিকারও পেয়েছিল, তারাও এই আদিবাসী, উপজাতি শ্রেণী এবং কৃষক সমাজের উপরে নামিয়ে এনেছিল এক ভয়ঙ্কর অত্যাচার। যার ফলে আমরা দেখেছি তাদের
বেপরোয়া শাসন এবং শোষণের পরিপ্রেক্ষিতে 1770 সালে মাত্র 5 বছরের মধ্যে বাংলায় ঘটে গিয়েছিল 76-এর মনন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভূমি রাজস্বের পরিবর্তন যা সুলতানি যুগে মুঘল যুগে চালু ছিল, সেই ভূমি রাজস্ব পরিবর্তনের করার ক্ষেত্রে কি দেখা গেল? দেখা গেল এক ধরনের শোষণ তাদের উপরে নামিয়ে এনেছিল। মূলত যারা রাজস্ব আদায় করত, সেই রাজস্ব সংগ্রাহক এবং ইজারাদাররা, তারা শোষণ চালাতে শুরু করলো, তারা অত্যাচার চালাতে শুরু করলো। স্বাভাবিকভাবেই গ্রামীণ সমাজে এক অস্থিরতা তৈরি হলো। এছাড়াও আমরা দেখব সেই কৃষক সমাজে গ্রামীণ অর্থনীতি কিভাবে ভেঙে পড়ছে। সেখানে বহু রূপী শোষণ সাধারণ মানুষকে, কৃষকদের সহ্য করতে হয়েছিল। একদিকে সরকার, জমিদার, সেই সরকার জমিদারদের দাবি চাহিদা পূরণ করতে গিয়ে আর এক ধরনের মধ্যস্বত্বভোগী এবং পাশাপাশি যে মহাজন শ্রেণীর উত্থান ঘটল, তাদের বহু শোষণের পরিপ্রেক্ষিতে সেই কৃষকরা মূলত দীর্ঘদিন ধরে তারা যেভাবে জীবন যাপন করত, সেই জীবন যাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে শুরু করল। আমরা দেখব এই রাজস্ব ব্যবস্থাকে আরও বেশি সুসংহত করার জন্য ইতিমধ্যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট জারি করেছে ইংল্যান্ডের পার্লামেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে নিয়ন্ত্রণ আনার জন্যে, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণের রূপটাকে মুখোশের আড়ালে রাখতে চেয়েছিল। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান, রেগুলেটিং অ্যাক্ট চালু, স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য কায়েমি স্বার্থ চরিতার্থ করা, সেটাকে করতে গিয়ে তারা ভূমি রাজস্ব ব্যবস্থাকে আরও সুসংহত করতে শুরু করল। আমরা দেখব ইংরেজরা যে সমস্ত জায়গায় তাদের আধিপত্য কায়েম করেছে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা তারা চালু করেছে। আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি 1793 সালে লর্ড কর্নওয়ালিসের হাত ধরে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা হিসেবে। কোথাও রায়তওয়ারি ব্যবস্থা, কোথাও মহলওয়ারি ব্যবস্থা, কোথাও ভাইয়াচারি বা চিরস্থায়ী বন্দোবস্তের আগে কখনো 1 সালা, কখনো 10 সালা, কখনো 5 সালা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এই ভূমি রাজস্ব ব্যবস্থাকে কত দূর সুসংহত করা যায়, সেই চেষ্টা ভাবনার পর সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মূলত চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বা মহলওয়ারি বা ভাইয়াচারি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। সেই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করতে গিয়ে আমরা ভারতবর্ষে যা দেখলাম, এই প্রথম জমির মালিকানা চলে গেল ব্যক্তিগত জায়গায় জমিদারদের হাতে। জমির মালিকানা যেহেতু জমিদারদের হাতে চলে গেল, জমিদার হলো জমির মালিক, আর তার অধীনে আছে অনেক ধরনের মধ্যস্বত্বভোগী, তারা মূলত কৃষক সমাজের ওপর নিদারুণ অত্যাচার, নিষ্পেষণ, শোষণ চালাতে শুরু করল। স্বাভাবিকভাবে যে কৃষক ভূমি রাজস্ব আদায় করতে পারল না, অত্যাচারের সীমানা অতিক্রান্ত হওয়ার পর সে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। ভারতবর্ষের ইতিহাসে এই নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় আমরা দেখলাম কৃষককে ভূমি থেকে উৎখাত করা হলো, ভূমি থেকে উচ্ছেদ করা হলো। আমরা আগে দেখেছি কৃষক রাজস্ব আদায় করতে না পারার জন্যে বা অত্যাচারের ফলে তারা
সাময়িকভাবে পালিয়ে যেত, কিন্তু আবার সরকারের কানে গেলে তারা ফিরে আসতো, সরকার তাদের একটা ব্যবস্থা করে দিত। কিন্তু এই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, সেই ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকরা ভূমি থেকে উচ্ছেদ হতে শুরু করলো। এক নতুন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার শোষণের যন্ত্র। যাই হোক, সুতরাং একদিকে অতিরিক্ত রাজস্ব, অন্যদিকে রাজস্ব আদায় দিতে না পারলে জমিদার শ্রেণী এবং তার মধ্যস্বত্বভোগীদের জ্বালা যন্ত্রণা, আর অন্যদিকে মহাজনদের ঋণের জালে জর্জরিত। এছাড়াও আমরা দেখব যে ইংরেজ আমলে শুধুমাত্র কৃষকরা যে জমি চাষ করত তাদের পছন্দ অনুযায়ী তাই নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন সময়ে কৃষকদের বাধ্য করত অর্থকরী ফসল উৎপাদন করার জন্য, চাষ করার জন্য। সুতরাং বাণিজ্যিক ফসল হিসেবে বাংলার বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নীল, আফিম, তুলা, পাটজাত দ্রব্য, পাট, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে কৃষকদের বাধ্য করা হয়েছিল। আমরা জানি নীল বিদ্রোহের কথা। যাই হোক, এই যে স্বাভাবিক চাষাবাদের বাইরে কৃষকদের বাণিজ্যিক ফসল উৎপাদন করার ক্ষেত্রে যে বলপূর্বক উদ্যোগ গ্রহণ করেছিল ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার ফলেও গ্রামীণ সমাজের অর্থনীতির পরিবর্তন হয়েছিল, কৃষকের উপর নেমে এসেছিল নিদারুণ অত্যাচার। আমরা দেখব এছাড়াও এই যে মৌলিক কারণগুলো, একদিকে ভূমি রাজস্বের বৃদ্ধি, অন্যদিকে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, কৃষকদের স্বাধীনতার অভাব, কৃষকরা যেন দাস ব্যবস্থার যুগে চলে গেছে, দাসত্বের জীবন যাপন করছে। এছাড়াও আমরা দেখব নানান ধরনের আরও অনেক কিছু কারণ আছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, বিনা শুল্কে ইংরেজদের এদেশে ব্যবসা বাণিজ্য করার অধিকার, ফলে দেশীয় যে কুটির শিল্প তারা প্রতিযোগিতার বাজারে হেঁটে উঠতে পারল না, প্রতিযোগিতায় টিকে থাকতে পারল না। বাংলা তথা ভারতবর্ষের যে কুটির শিল্প আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন ছিল, সেই কুটির শিল্পগুলি আস্তে আস্তে ধ্বংসের পথে পা বাড়ালো। আবার কৃষকদের জীবনযাপন এবং জীবন ধারণের জন্যে জমিদারদের হাত থেকে উৎখাত হয়ে তারা যে নতুন জীবন জীবিকার সন্ধানে বার হবে, সেই নতুন জীবন জীবিকার ক্ষেত্রে কোনো বিকল্প বিষয় ছিল না। ফলে শেষ পর্যন্ত কৃষককে ইংরেজদের এবং জমিদার মহাজনদের কথা মেনে চলতে তারা বাধ্য হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব বিভিন্ন ধরনের অভাব অভিযোগ থাকার পরে আরও কিছু ক্ষেত্রে, বিশেষ করে মিশনারিদের ধর্মপ্রচার এবং যে আদিবাসী শ্রেণী জঙ্গলের ওপরে তারা জীবন জীবিকা চালাতো, যে জঙ্গল ছিল তাদের পিতা মাতার মতো, সেই জঙ্গলের ওপরে, অরণ্যের ওপরে তাদের অধিকার হরণ করা হয়। ফলে এই সকল কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছিল আদিবাসী, উপজাতি এবং কৃষকদের